পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে ডোপ টেস্ট যেন হয়রানির আরেক নাম। ঠিকানার বিড়ম্বনায় বাড়ছে ভোগান্তি। 4 দিন পরে আজকে আমি সিরিয়াল পাচ্ছি, তো আমি আসছি হচ্ছে আপনার রাত 11টার সময়। কেউ বলে মেডিসিন নাই, আবার কোনো হসপিটালে বলতেছে যে 20 জন বা 30 জন নিতেছে। এখানে আসছি, এখানে ঢাকা জেলার বাইরে নেবেই না। প্রতিকারের নির্দেশনা দিয়ে সব সরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। 24-এর এই দিনে আসে কোটা সংস্কারের রায়। অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় কারফিউ। ভাবমূর্তি রক্ষায় বিদেশি জনমত তৈরির চেষ্টা করতে থাকে আওয়ামী লীগ সরকার। কারফিউ ও 144 ধারা তুলে নেয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে এখনো বাড়ি ছাড়া অনেকে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোনো হাসপাতালে পরীক্ষা বন্ধ, কোথাও সীমিত পরীক্ষা। ডোপ টেস্ট করাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত সেবা প্রত্যাশী। আবার যাদের স্থায়ী ঠিকানা ঢাকার বাইরে, তারা ঢাকায় থাকলেও পারছেন না পরীক্ষা করাতে। ভোগান্তি কমাতে ডোপ টেস্টের নির্দেশনা দিয়ে সব সরকারি হাসপাতালে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তখনও ঘুম ভাঙেনি ব্যস্ত শহর ঢাকার। কাক ডাকা ভোরে বৃষ্টি মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে কিছু মানুষ ডোপ টেস্টের জন্য এসেছেন তারা। তাদের এই অপেক্ষা রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের সামনে। আমি 4 দিন পরে আজকে আমি সিরিয়াল পাচ্ছি, তো আমি আসছি হচ্ছে আপনার রাত 11টার সময়। পঙ্গুতে গেছে, সেখানেও হয় না। মানসিক হসপিটাল বলছে, সেখানেও হয় না। কেটে যায় 3 ঘন্টা। সকাল 8:30টায় খোলে প্রতিষ্ঠান। তখন সেই লাইন আরও বড়। ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকেই। এখানে একসময় 4 থেকে 500 মানুষের ডোপ টেস্ট হতো, এখন হয় মাত্র 100 জনের। তবে হতে হবে ঢাকার বাসিন্দা। গত সপ্তাহে এই নিয়ম বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ডোপ টেস্টের জন্য আসা মানুষেরা পড়ছেন বিপাকে। আমাদের নির্দিষ্ট হসপিটালে নাম দিয়ে দিছে, আমরা ওই হসপিটালে যাই, কিন্তু ওই হসপিটালে ডপ টেস্ট করে না। কেউ বলে মেডিসিন নাই, আবার কোনো হসপিটালে বলতেছে যে 20 জন বা 30 জন নিতেছে। এখানে আসছি, এখানে ঢাকা জেলার বাইরে নেবেই না। আমার বাড়ি পটুয়াখালী, আমি এখানে জব করি। এখন কি আমি এটা করার জন্য কি পটুয়াখালী যাব? চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজন হয় ডোপ টেস্ট। এজন্য ঢাকার বাইরের সরকারি হাসপাতাল ও ঢাকার 8টি হাসপাতালের তালিকা দেয় বিআরটিএ। তবে 2টি প্রতিষ্ঠানে হয় না ডোপ টেস্ট। একটি প্রতিষ্ঠানে খরচ বেশি, আর বাকিগুলোতে টেস্ট হয় সীমিত। ঢাকার বাইরে অনেক জেলাতেও হয় না এই পরীক্ষা। আমি গাজীপুরে সদর হসপিটালে গেছি, ওনারা বলছে ওইখানে হবে না এবং অনলাইনও করে দিবে না। আর আমাদের বিআরটি এর কথা হলো যে অনলাইনে ডোপ টেস্টের রিপোর্টটা থাকতে হবে। এই হাসপাতালে আসলে অন্য হাসপাতালের নাম বলে আরেক হাসপাতাল গেছি, ওইখানে শুধু 30 জন নেই। 30 জন নিয়ে নিছে অলরেডি 6টার আগেই। তারপরে এখানে আছে, এখান থেকে আবার বলে আরেক হাসপাতাল যান। ডোপ টেস্ট আমাদের এই প্রতিষ্ঠানের কোনো কাজ না। আমাদের কাজ হচ্ছে এখানে স্পেশাল টেস্টগুলো করার জন্য। এখন আমরা কি করব? আমাদের এক হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান চালানোর মতো ম্যান পাওয়ারই নেই। ওই ডোপ টেস্টের কথা বাদই দিলাম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতালে রোগীদের পরীক্ষায় বেশি গুরুত্ব তাদের। চালকদের ডোপ টেস্ট সরিয়ে নিতে বিআরটিএ-কে চিঠি দেবেন তারা। আমরা তো এটা আমাদের দায়িত্বের বাইরে গিয়ে করতেছি। হ্যাঁ, চিকিৎসা কার্যক্রম বাইরে গিয়ে করতেছি। আমরা করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা চিন্তা ভাবনা করবো যে বাইরে কোথাও দিয়ে দেওয়া যায় কিনা। শরীরে মাদকের উপস্থিতি জানতে ডোপ টেস্ট করা হয়। ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই টেস্ট বাধ্যতামূলক। সরকারি হাসপাতাল ছাড়া এই টেস্টের রিপোর্ট গ্রহণ করে না কর্তৃপক্ষ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। 2024-এর 21 জুলাই গত বছর এই দিনটিতেই শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আপিল বিভাগ থেকে আসে কোটা সংস্কারের রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় কারফিউয়ের সময়সীমা। অন্যদিকে নিজেদের ভাবমূর্তি রক্ষায় বিদেশি জনমত তৈরির চেষ্টা করতে থাকে আওয়ামী লীগ সরকার। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানবো আর কি ঘটেছিল 21 জুলাই।
2024-এর 21 জুলাইয়ের চিত্র এটি। 20 জুলাই সারা দেশে কারফিউ জারির পর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু সারা দেশে তখনও দম বন্ধ পরিস্থিতি। দেশের প্রতিটি রাজপথে আর আনাচে কানাচে তখনও স্পষ্ট ধ্বংসযজ্ঞের চিহ্ন। রাজধানী ঢাকা পরিণত হয়েছে ভুতুড়ি নগরীতে। এমন থমথমে পরিবেশেই আপিল বিভাগ থেকে আসে নতুন সিদ্ধান্ত। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরার পর অবশেষে আন্দোলনের 21তম দিনে সেই সংস্কারের রায় আসে আপিল বিভাগ থেকে। সরকারি চাকরিতে এবার 93% মেধার ভিত্তিতে নিয়োগের রায় দেন আপিল বিভাগ। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশ দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। আদালতের এই রায়কে সেদিন স্বাগত জানান সে সময়কার বিভিন্ন মন্ত্রী। সাধুবাদের পরেও কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ায় সরকার। পরিস্থিতি তখনও আয়ত্তের বাইরেই। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী আর কোস্টগার্ডকেও এদিন মাঠে দেখা যায়। রাজধানী সহ সারা দেশের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে কঠোর তল্লাশি। শিক্ষার্থীরা জানান, কারফিউ জারির পর আন্দোলনকারীদের মধ্যকার যোগাযোগও শিথিল হয়ে গিয়েছিল অনেকটাই। কারফিউ যখন শুরু হয় তখন তো আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম এবং মেয়েদের হল বন্ধ হওয়ার কারণে তারা তো যেভাবে পেরেছে বাসায় গিয়েছে। তখন কিন্তু আমি কি করতাম, আমি মাস্ক পরে বা ওইভাবে একা একা হেঁটে বের হয়ে যেতাম এবং আমি নীলক্ষেত্রের মুডটাতে আসতাম। মানে এখানে আমি জানতাম যে এখানে যদি আসি তাহলে কোনো একটা জার্নালিস্টের সাথে দেখা হয়ে যেতে পারে। যদি কোনো জার্নালিস্টের সাথে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবো যে মানে তাদের কাছে তো কিছু মানে ইনফরমেশন থাকে। আন্দোলনে আর শিক্ষার্থীরা নেই এমন দাবি করে সেই সময়কার আইজিপি আর র্যাব মহাপরিদর্শক বলেছিলেন, এখন মাঠে যারা আছেন তারা দুষ্কৃতকারী। দেশকে অস্থিতিশীল করায় তাদের লক্ষ্য। একই সাথে সারা দেশে চলা ধ্বংসযজ্ঞের দায় আন্দোলনকারীদের ওপর চাপাতে আন্তর্জাতিকভাবে জনমত তৈরির চেষ্টা করে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ব্রিফ করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী। এদিন 3 বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া শেখ হাসিনা। আরও কঠোর হওয়ার নির্দেশনাও ছিল তার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হাতে লাঠি, মুখে তাকবীর, শত শত শিক্ষার্থী সেদিন নেমেছিল রাস্তায়। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগুন ছিল তাদের চোখে। জুলাই অভ্যুত্থান বছর পেরোল। বৈষম্য আর নিগ্রহের বিরুদ্ধে জ্বলে ওঠা মাদ্রাসার ছাত্রদের সে আগুন কি নিভে গেছে নাকি চাপা পড়েছে ছায়ের নিচে? বিস্তারিত জানাচ্ছেন তাজরুল ইসলাম, ছবি তুলেছেন শাহিন আলম। পুলিশ আমার কাছ থেকে বাইর করছিল অন্য ভাইদেরকে। তা আমার পাশে যারা ছিল তারা কেউ জীবিত ছিল না, সবাই মারা গেছে। তো আমাকে একজন পুলিশ দেখে আমাকে আমার পাশে আসছিল, পাশে এসে আমাকে লাথি দিছিল। সামনে থেকে যারা দেখছিলেন তারা ধরেই নিয়েছিলেন বোরহান আর নেই। তবে পাশে থাকা পুলিশ সদস্যরা ওই অবস্থাতেই তাকে উঠিয়ে আবারও চালায় নির্মম নির্যাতন। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো বোরহান সে সময় রাষ্ট্রের তরফ থেকে পেয়েছিল এমন নিপীড়ন। ভিতরে পুষ জমে আছে, এখনো চিকিৎসা নিতেছি। তারপর যখন এই জায়গায় বাড়ি দেওয়ার পর আমার চোখটা খুলে যায়, আমি এই চোখে দেখতে পাই না। আমার চোখের আশেপাশে সমস্ত হাড়গুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর পুলিশ আমাকে যে পানি দিয়ে উড়েছে উনি আমাকে বলতেছে যে ওনাকে ছেড়ে দাও, যদি যেতে পারে তাহলে যেতে দাও। বোরহানের মতো হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থী সেদিন দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। কোটা কি বা কেন এসবের কিছুই জানতো না তারা, শুধু জানতো শিক্ষার্থীদের সাথে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ জানাতেই হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের মূলত চাওয়া ছিল সমান অধিকার, বিচার ও শিক্ষা ব্যবস্থায় সম্মানজনক অবস্থান। আর সেজন্য ছাত্র শিক্ষক নির্বিশেষে সবাই একসাথে গড়ে তুলেছিল প্রতিরোধ। পুলিশ কিন্তু মানে চাইলেই আন্দোলন দমন করার জন্য যে কোনো গণতান্ত্রিক উপায় অ্যাপ্লাই করতেই পারতো, কিন্তু তারা মানে একদম সরাসরি মানে হত্যার উদ্দেশ্যে গুলি করা যেটা বলে সেটা কিন্তু আমরা দেখেছি। ফলে আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা আর কোনো কোটা সংস্কার ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন নয়, এটা একটা গণ অভ্যুত্থানের একটা গণচরিত্র ধারণ করেছে। এই শ্রেণীটাকে আপনাকে শুধুমাত্র দেশপ্রেমী বলতে হবে, আর কোনো অভিধায় আপনি তাদেরকে ভূষিত করতে পারবেন না। দেশপ্রেম থেকে এবং মানুষের জানমাল হেফাজতের যে তাদের যে তাড়না, সেই জায়গা থেকে তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছে।
তবে 1 বছর পরে এসে হিসেব মেলাতে চান বিপ্লবী এসব শিক্ষার্থীরা। তারা বলছেন রক্তের দাগ শুকালেও ফুরোয়নি লড়াই। বাংলা বসন্ত যে গণজোয়ার সৃষ্টি করেছিল সেই জায়গাটা কিন্তু পরবর্তী আর থাকা হয়নি। সেটাকে একটা সরকারি টেমপ্লেট দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা সরকারি ফরমেশন দিয়ে এটাকে একটা পুনর্ব্যাখ্যার মধ্য দিয়ে যখন যাওয়া শুরু করেছে, তখন কিন্তু যেই মানুষগুলো জনস্পিরিট নিয়ে এবং তার আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানে অংশীজন হয়েছিল, তারা দেখলো যে তারা এই অংশীজনের মধ্য দিয়েও তারা ওইভাবে স্পেসটা পাচ্ছে না। উল্লেখযোগ্য কোনো উদ্যোগ আমরা আজ পর্যন্ত দেখি নাই, এবং অন্তর্বর্তী সরকারের সময়টা খুব বেশি না, কিন্তু 1 বছরে অন্তত কিছু কাজ দৃশ্যমান হওয়া দরকার ছিল, এবং আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন তার এই ক্ষেত্রে ভূমিকা নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখছি। রাষ্ট্রে ফ্যাসিবাদী কোনো দানবের উত্থান ঘটলে যে কোনো বাস্তবতায় তা মোকাবেলা করার প্রতিজ্ঞা মাদ্রাসা শিক্ষার্থীদের কণ্ঠে। আজ তো একটা বছর পেরিয়ে গেছে জুলাই অভ্যুত্থানের। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতখানি তা নিয়ে আলোচনা চলবে, তবে সেই আলোচনা টেবিলে রাখতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদেরও, তবেই গড়া সম্ভব হবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ১৬তম দিনের বৈঠক শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আজকের আলোচনার বিষয় কি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে, বিস্তারিত জানাবেন। রাব্বি, আজকে যে আলোচনা, সে আলোচনায় একটা বড় অংশ জুড়ে প্রাধান্য পাবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং সেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছাড়াও আরেকটি বিষয় নিয়ে আজকের যে বৈঠক, ১৬তম দিনের বৈঠক, সে বৈঠকে আলোচনা হবে। সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এবং এ দুটো ছাড়াও যদি পরবর্তীতে ঐক্যমত্যে আসতে পারে এতগুলো রাজনৈতিক দল, তখন হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমি একটু দেখাতে চাই যে আসলে এই মুহূর্তে বৈঠকটি শুরু না হলেও কিন্তু অনেক রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, এবং তারা কিন্তু এখনো আসছেন। 10:30টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো সবাই এসে পৌঁছাননি, এবং সবাই এসে না পৌঁছানোর ফলে এখনো কিন্তু শুরু হয়নি। আমরা আশা করছি যখনই সবাই চলে আসবে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে যাবেন তখন, এবং পরবর্তীতে ঐকমত্য কমিশনের প্রত্যেক সদস্য যখন উপস্থিত হবেন, তখন প্রথমে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি একটি বক্তব্য দেবেন, এবং সেখানে তিনি সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে তিনি আজকের যে মিটিং, সেই মিটিংয়ের এজেন্ডা এবং সেখানকার আলোচ্যসূচি, আলোচ্য বিষয়বস্তু সেগুলো নিয়ে তিনি জানাবেন। এবং এরপর অন্যান্য যে আলোচনাগুলো হবে, সেই আলোচনাগুলোর পরবর্তীতে একটি মধ্যাহ্ন ভোজেরও বিরতি থাকবে, এবং তারপর সেই বিরতির সময়ও কিন্তু অনেকে কি আলোচনা হলো, কি বিষয় আলোচনা হলো, সে বিষয়ে কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধিরা সে বিষয়গুলো নিয়েও আলোচনা করে থাকে, এবং সেখানে তারা সাংবাদিকদেরকে জানান কি নিয়ে আলোচনা হবে। এবং এছাড়া অন্যান্য সবগুলো বিষয় যদি ঐক্যমত্যে পৌঁছানো যায়, আলোচনা যদি শেষ হয়, সেক্ষেত্রে হয়তো জুলাই ঘোষণাপত্র নিয়েও এই ঐক্যমত্য কমিশনে আলোচনা করার সুযোগ থাকতে পারে। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। বিগত 3 নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য জানাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভোট সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার পর পিবিআই এর অনুরোধে এই তথ্য সরবরাহ করা হচ্ছে। আওয়ামী লীগের শাসনামলের বিগত 3টি জাতীয় নির্বাচন ছিল চরম বিতর্কিত। একতরফা ও জালিয়াতির এসব নির্বাচনের মাধ্যমে সরকারের বৈধতা নেওয়া হয়েছিল। এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল ওই সময়ের নির্বাচন কমিশন সহ ভোট গ্রহণের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা। তদন্তের স্বার্থে বিগত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে পিবিআই। তথ্য পাওয়ার পর পিবিআইকে দেবে কমিশন। কারফিউ ও 144 ধারা তুলে নেয়ার পর ফের স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। সকাল থেকেই বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে খুলতে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। শহরের যান চলাচলও ফিরতে শুরু করেছে স্বাভাবিক রূপে। তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও, তবে এখনও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেকেই। পুলিশ জানায়, গোপালগঞ্জের সহিংসতায় প্রাণহানির ঘটনায় 4টি হত্যা মামলা সহ মোট 8টি মামলা করা হয়েছে। এতে 8,400 জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 310 জনকে। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি করা হয় কারফিউ। রোববার তা শিথিল করা হয়। এরপর গতকাল সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জারি ছিল 144 ধারা। দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এখন কথা বলছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
15 লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে। তারপরে ওখানে দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে 2-3 টাকা। তারপরে আপনি দেখেন যে অন্যান্য বার থেকে আমাদের যে একটা রিজার্ভ, ওই রিজার্ভ কিন্তু অন্যান্য বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে, তারপরেও বাজারটা কিন্তু হচ্ছে। তারপরে আপনি আরেকটা দেখেন যে আলু, গতবার যে দামে আপনারা আলু কিনছেন, এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায়, এই জন্য এটা আমরা ওএমএস এর মাধ্যমে যেন আলুটা দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া। যেহেতু যদি কৃষকটা দাম না পায়, নেক্সট বার কিন্তু তারা এই উৎপাদনের দিকে যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায়। এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবার যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল, এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে। পেঁয়াজ উৎপাদন বেশি করে এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে। এটি কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান। আর প্লাস আমরা এই যে পেঁয়াজটা প্রিজার্ভ করার জন্য আমরা এই 8,000 এয়ার ফ্লো দেওয়া হয়েছে, যেহেতু কৃষক যেন তার এই পেঁয়াজটা তার বাড়িতেই সংরক্ষণ করতে পারে। এখন জানেন যে আমাদের কিন্তু পেঁয়াজের কোনো ওই হিমাগার নাই। প্লাস আমরা এই যে সবজি কালেন দেখছেন, শীতের সময় আপনারা দেখেন যে সবজির দাম অনেক সময় অনেক কমে যায়, যেমন মূলা, তারপরে এই যে ফুলকপি, এগুলির দাম হিসেবে টমেটোর দাম অনেক কমে যায়। আবার এই শীতের সিজনটা যাওয়ার পরপরেই যে খাবার চলে আসে, এটার ভিতরে একটা ট্রানজিট পিরিয়ড থাকে প্রায় 1-1.5 মাসের মধ্যে, যেহেতু শীতের থেকে অন্য সবজিটা আসার সময়, এই সময় কিন্তু আবার সবজির দামটা অনেক সময় বেড়ে যায়। একটা হলো যে সময় দামটা কমে যাচ্ছে, কৃষক কিন্তু দাম পাচ্ছে না, আবার যে সময় দামটা বেড়ে যাচ্ছে সেই সময় কিন্তু তার ওই ফলটা। এই জন্য আমরা কিন্তু ওই যে 100 মিনি কোল্ড স্টোরেজ এবার আমরা স্থাপন করার আছে। হয়তো আমরা এই পরমাণু চুক্তি ইস্যুতে 3 ইউরোপীয় দেশের সাথে পরবর্তী ধাপের আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার তুরস্কে অনুষ্ঠিত হবে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইরানের প্রতিনিধি দলের বৈঠক। তবে আলোচনা ফলপ্রসূ না হলে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে পশ্চিমা এই 3 দেশ। এর আগেও যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা পরমাণু আলোচনায় বসে ইরান, তবে প্রতিবারই সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে দুপক্ষ। পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ওয়াশিংটন, তেহরান।